আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক আছে। প্রতি উত্তরে অভ্র আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল নিজের গন্তব্যের দিকে। আর আদ্রিজা আজও কিছুক্ষণ অভ্রের যাওয়ার পানে তাকিয়ে থেকে তপ্ত নিঃশ্বাস ফেলে চলল বাড়ির ভিতরে। না জানি মা আজ কি করে তাকে, তবে খুব বেশি বকবে না, কারণ যা বকা দেওয়ার সব মোবাইলেই দিয়ে ফেলেছে আদ্রিজার মা। পরন্ত বিকেল বেলা কফি হাউসের মাঝ বরাবর একটা টেবিল জুড়ে বসে আছে শরীফ, সিফাত, তুলি, বুশরা, আশিক, আরওয়ার, আদ্রিজা। মূলত কফি খেতে সাথে আড্ডা দিতে এসেছে তারা। কফি অর্ডার করাও হয়ে গেছে, এখন শুধু আসার অপেক্ষা। এই অপেক্ষার মাঝেই হঠাৎই সিফাত বলে উঠল, আচ্ছা, আমাদের মধ্যে সবার আগে বিয়েটা কি করবে বলতো? সিফাতের এমন অদ্ভুত প্রশ্ন শুনে হতবাক প্রায় সবাই। আর হতবাক হয়েই বলল তুলি, তুই কি আর কোনো প্রশ্ন খুঁজে পেলি না? তুলির কথা শুনে সিফাত বলে উঠল, কোনো প্রশ্ন পছন্দ হয়নি? উত্তরে আরুবাদের সবাই একসাথে বলে উঠল, না। সবার একসাথে না শুনে কানে হাত দিল সিফাত, বলল, ঠিক আছে ঠিক আছে, অন্য কিছু বলছি। আচ্ছা, আমার বিয়ে তোরা কি গিফট দিবি? দেখি ভালো ভালো গিফট দিবি, কিন্তু যাতে বাসর ঘরে আমি আমার বউরে গর্ব করে বলতে পারি, দেখো আমার প্রাণের বন্ধুরা কত ভালো, কত সুন্দর সুন্দর গিফট দিয়েছে আমাদের। সিফাতের কথার মাঝখানে আশিক ফট করে বলে উঠল, আচ্ছা, তোর বিয়াতে আমি একটা বড় বদনা দিব আনে, যাতে তুই আর তোর বউ বাথরুমে গেলেই আমার কথা মনে করতে পারোস। আশিকের কথা শুনে নাক ছিটকে বলল বুশরা, সিসি আর কিছু পেলি না শেষে কিনা বদনা? বুশরার কথা শুনে আশিক বলল, অত নাক ছিটকাও কেন? হ্যাঁ, ওরে একটা দিলে তোরে দুইটা দিমু আনে। তোর বদনা তুই রাখ। এদের কথা শুনে খানিকটা বিরক্ত হয়ে বলল আরু, হচ্ছেটা কি? এটা কফি হাউস, ভুলে গেলি তোরা? আরুর কথা শুনে চুপ হয়ে গেল সবাই, সাথে কিছুটা হতাশ হয়ে বলল তুলি, কি হয়েছে তোর? সেই আসার পর থেকেই দেখছি তুই চুপচাপ। কিছু কি হয়েছে আরু? তুলির কথা বাকি সবাই বেশ জোর দিয়ে বলল, সত্যি কি কিছু হয়েছে আরুর? সবার কথা শুনে আরু নিরাশ হয়ে বলল, কি হবে? কিছুই হয়নি। আরুর কথা শুনে এবার আশিক বলে উঠল, ও আমার আরো শোনা, এভাবে মন খারাপ করেন না, মন খুলে হাসো, যদি বেরিয়ে যাবে সব দাঁত কপাটি। আশিকের কবিতা শুনে তুলি ফট করে বলে উঠল, মারো তালে। সঙ্গে সঙ্গে টেবিল ছুঁড়ে হাসির রোল পড়ে গেল। শুধু হাসল না আরু, মনটা তার সত্যি খারাপ আজ। আরুকে এখনো হাসতে না দেখে, সাথে আশিকের কবিতা শুনে রাগ করতে না দেখে এবার বেশ সিরিয়াস হলো সবাই। সত্যি বড়সড় কোনো ঘটনা ঘটেছে আরুর সাথে, যার জন্য আরু চুপচাপ। কিন্তু ঘটলটা কি? বেশ চিন্তিত মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে সবাই আরুর মুখের দিকে। তারা সত্যিই বুঝতে পারছে না হুট করে আরুর হলোটা কি। সবাই একে অপরের দিকে চোখাচোখি করলো একবার, তারপর সবার মাঝ থেকে আদ্রিজা বলে উঠল, কি হয়েছে তোর আরু? প্রতি উত্তরে আরু আবারও বলে উঠল, কি হবে? কিছুই হয়নি। আরুর জবাব শুনে হতাশ হলো সবাই। সিফাত বলল, কিছু একটা তো হয়েছে, তাহলে তুই আজ এত চুপচাপ কেন? সেটাই তো বল না, আরো কি হয়েছে তোর? বল আরু, আমরা তো তোর বন্ধুই, আমাদের না বললে কাকে বলবি বলতো? আরো শোনা, প্লিজ বলে ফেলো, কি হয়েছে তোমার? এভাবে একে একে সবাই জোর করতে লাগলো আরুকে বলার জন্য। এমন সময় সেখানে দুজন ওয়েটার এসে কফি দিয়ে গেল তাদের। আর আরুও সবার চোরাচুরিতে বলে উঠল, ঠিক আছে বলছি। আরুর কথা শুনে সবাই বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল আরুর মুখের দিকে। আর সবার চাহনি দেখে নিরাশ হয়েই বলল আরু, বাবা বলেছে কাল নাকি কোনো ছেলে দেখতে আসবে আমায়। আশিক সবে মাত্র কফির কাপটা হাতে নিয়ে কফিতে চুমুক দিয়েছিল। হুট করেই আরুর কথা শোনার সাথে সাথে বিষম খেল সে। সঙ্গে কাশিও উঠে গেল আশিকের। আশিক কাঁদতে কাঁদতেই বলে উঠল, কি তোকে দেখতে আসবে? আলহামদুলিল্লাহ, বিয়েটা হলে একদম বেঁচে যাব।
আমার কবিতার দুশ্মন। আশিকের কথাটাতে আপাতত কেউ পাত্তা না দিয়ে সিফাত বলল। সত্যি তোকে দেখতে আসবে ওরু? সিফাতের কথা শুনে আরুও নিরাশ হয়ে বলল, মা তো তাই বলল। ও এই জন্যই মুখ গোমড়া করে বসে আছিস? উত্তরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আরু। আরুর মন খারাপ দেখে সবাই একে একে বলে উঠল, আরে মন খারাপ করিস না, আর দেখতে এলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। সেটাই তো, প্যারা নাই, চিল দোস্ত। কাল তোরা যাবি তো আমাদের বাড়িতে? মা তোদের যেতে বলেছে। আরুর কথা শুনে বেশ এক্সাইটেড ভাব নিয়েই বলল আশিক, আমি যাব সবার আগে। দেখতে হবে না কোন মহাপুরুষ তোকে দেখতে আসবে? যাস। প্রতি উত্তরে খুব এক্সাইটেড ভাব নিয়েই গলা ছেড়ে বলল আশিক, কাল আমি বান্ধবীর বাড়ি যামু আলু পটল দই নিয়া। আমার কবিতার শত্রু আরু সোনার নাকি হবে বিয়া, মারো তালি। আশিকের কথা শুনে মাথায় হাত সবার। এই ছেলে শুধরানোর নয়। রাতের নিকোষ কালো অন্ধকারের মাঝে জানালার ধারে চুপচাপ বসে আছে আদ্রিজা। অপেক্ষা করছে সে শ্রাবণের ফোনের। আদ্রিজা ভাবছে অনেক কিছু। এবার হয়তো আরও ওদের তার ভালোবাসার কথা বলে দেওয়া উচিত। আদ্রিজা ভেবে নিয়েছে কাল যখন আরুদের বাড়িতে যাবে তখন সুযোগ বুঝে তার আর শ্রাবণের ভালোবাসার কথাটা বলে দিবে সবাইকে। না জানি তার কথাগুলো শোনার পর সবাই কেমন রিয়াকশন দেয়। হয়তো তারা বিশ্বাসই করতে চাইবে না। আনমনেই মুচকি হাসলো আদ্রিজা। তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে তাকালো আকাশ পথে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। শ্রাবণ ফোন করেছে। আদ্রিজা ভীষণ খুশি হয়ে ফোনটা তুলল, বলল, হ্যালো। অতঃপর প্রেমালাপ ছুড়ে দিল দুজন। টেবিলের উপর মাথা গুজে একটা সুন্দর শোপিসের দিকে তাকিয়ে আছে অভ্র। শোপিসটা লাবণ্য গিফট করেছিল তাকে। খুব পছন্দের অভ্রের। সহজে কাউকে ধরতে দেয় না এটা। অভ্র টেবিলের ওপর থেকে মাথা উঠালো। তারপর শোপিসটার দিকে তাকিয়ে নীরব কণ্ঠে বলল, কবে তোকে বলবো ভালোবাসি? কবে মনটা হবে শান্ত? আমি যেন দিনে দিনে ব্যাকুলতার শীর্ষে, লাবণ্য। আচ্ছা, আমি ভালোবাসি বললে তুইও কি ভালোবাসি বলবি আমায়? কেন যে কাল এলি না তুই? একবার তো আসা উচিত ছিল। কত আশা নিয়ে গিয়েছিলাম বলতো। তুই আসলেই খুব বাজে লাবণ্য, খুব বাজে। বলেই অভিমানী অভ্র দীর্ঘশ্বাস ফেলল। ধৈর্যের এবার বাঁধ ভেঙে যাচ্ছে তার। সূর্যের মিটমিট আলোর মাঝে কাঁথা ছড়িয়ে বেঘুরে ঘুমিয়ে আছে অভ্র। হঠাৎই সূর্যের প্রখর আলো এসে মুখে পড়তেই নড়ে চড়ে উঠল সে। পাশ ফিরে অন্যদিকে ঘুমালো আবার। হঠাৎই কানে ছুনছুনাছুন শব্দ ভেসে আসলো অভ্রের। এতে খানিকটা বিরক্ত হলো অভ্র, কারণ এই শব্দের কারণে সে ঘুমাতে পারছে না। ধীরে ধীরে এই শব্দটা যেন আরো প্রখর হলো, ভেসে আসতে লাগলো আরো কাছ থেকে। অভ্র বিরক্ত হলো, ভীষণ বিরক্ত হলো। আর বিরক্ত নিয়েই শোয়া থেকে উঠে বসলো সে। কোথা থেকে আসছে এই শব্দ? কে সকাল সকাল তার ঘুমের 13টা বাজিয়ে দিল? অভ্র কিছুক্ষণ চুপচাপ বসে থেকে শব্দটা খেয়াল করলো। কেউ একজন তার রুমের বাহিরেই ঘন ঘন শব্দ করে চলেছে। অভ্র বেশি কিছু না ভেবেই চরম বিরক্ত নিয়ে বিছানা থেকে নেমে পড়ল। কোনোভাবে যদি এই শব্দের পিছনে তুষারের হাত থাকে তাহলে আজ কোনোভাবেই ছাড়বে না তাকে। প্রচণ্ড রাগ নিয়েই বেরিয়ে গেল অভ্র রুম থেকে। রুম থেকে বের হতেই হঠাৎই তার পায়ের সামনে একটা ধবধবে সাদা রঙের বিড়াল এসে হাজির। সাদা বিড়ালটাকে দেখে চরম অবাক হলো অভ্র, কারণ তাদের বাড়িতে সচরাচর কোনো বিড়াল আসে না। তাহলে এটা আসলো কোথা থেকে? এরই মাঝে সামনের সিঁড়ি বেয়ে কালো জর্জেট 3 পিস পরে, পায়ে পায়েল পরে, চুলগুলো বিনুনি করে, চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে এক প্রকার দৌড়েই উপরে এগিয়ে আসলো আদ্রিজা। এই সাদা বিলাইটা বড্ড চালাচ্ছে তাকে। কী কারণে যে রাস্তা থেকে উঠিয়ে আনতে গেল কে জানে। আদ্রিজার সামনের দিকে তাকিয়েই দাঁড়িয়ে পড়ল চুপচাপ, কারণ তার সামনেই দাঁড়িয়ে আছে অভ্র। আর অভ্রের পায়ের কাছেই রয়েছে কতক্ষণ আগে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া পুচকে একটা সাদা বিলাই। আদ্রিজার শুকনো ঠোক গিলল, কারণ কতক্ষণ আগেই আরও বলেছিল তাকে, বিড়াল আনছো আর যাই করছো খেয়াল রাখিস অব্র ভাইয়ার রুমে যেন না যায়, কারণ ভাইয়া এইসব পছন্দ করে না। দেখলে কিন্তু ভীষণ রেগে যাবে, তাই সাবধান। আরুর কথাগুলো মনে পড়তেই কিছুটা ঘাবড়ে গেল অদ্রিজা। যদিও এখন পর্যন্ত অভ্রের রাগটা দেখেনি সে। অদ্রিজা একটু একটু করে এগিয়ে যেতে লাগলো অভ্রের দিকে।
এদিকে অভ্র তাকিয়ে রইল আদ্রিজার দিকে। মেয়েটা যেন বারে বারে কালোতেই তার সামনে আসে। আচ্ছা, মেয়েটা কি কালো রং খুব পছন্দ করে? যতবারই এই মেয়েটাকে দেখেছে অভ্র শুধু কালো বাদে কালোতেই দেখেছে বারবার। অবশ্য কাল তো সে নিজেও কালো রঙের চুড়িদার এনে দিয়েছিল আদ্রিজাকে। অভ্র তাকিয়ে রইল আদ্রিজার আশার পানে, সাথে আদ্রিজার পায়ের দিকটাও খেয়াল করেছে সে, কারণ ছুনছুনাছুন শব্দটা তার পায়ের কাছ থেকেই আসছে। অভ্র বুঝলো আদ্রিজা আজ আনকমন একটা জিনিস পড়েছে, সেটা হলো পায়েল। কিন্তু এই আনকমন জিনিসটা যে চরম বিরক্ত করছে তাকে। অভ্রের মোটেও পছন্দ হচ্ছে না শব্দটা। আদ্রিজা একটু একটু করে এগিয়ে এসে থামলো অভ্রের সামনে। পাল্টা কিছু বলবে তার আগেই বলে উঠল অভ্র, এই বিড়াল তুমি এনেছো মিস ব্ল্যাকবেরি? আদ্রিজা থমকে গেল অভ্রের কথা শুনে। মাথা নিচু করেই বলল সে, আমি দুঃখিত। বিশ্বাস করুন, বিড়ালটাকে 1000 বার বারণ করেছি যাতে ওটা এখানে না আসে। ধরেও রেখেছিলাম, কিন্তু বদমাস বিড়ালটা কথা শোনেনি আমার, দৌড়ে চলে আসলো। আরও একবার আশায় নিয়েও গিয়েছিলাম, কিন্তু আবার হাত থেকে ছুটে চলে আসে এখানে। একবার হাতে পাই, 2 দিন খেতে দিব না। আমাদের পাশের বাসায় একটা মেয়ে বিড়াল আছে, ভেবেছিলাম এনে দিব সেটাকেও, আর আনবো না বাড়িতে। প্লিজ রাগ করবেন না। অভ্র হতবাক, এত কিছু বলে দিল মেয়েটা। আদ্রিজা লাস্টের কথাগুলো শুনে ভীষণ হাসি পায় অভ্রের, কিন্তু হাসেনি সে। অভ্র বেশ গম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বিড়াল যে ভুল করেছে তার শাস্তি হিসেবে তুমি যা বললে তা নয় মানলাম, কিন্তু তুমি যে ভুল করেছো তার বেলা। আদ্রিজা অবাক হলো, ভীষণ অবাক হলো। অবাক হয়েই বলল সে, আমি কি ভুল করেছি? কি ভুল করেছো? পায়ে কি পড়ে এসেছো তুমি? অভ্রের কথা শুনে নিজের পায়ের দিকে তাকালো আদ্রিজা। তেমন কিছু চোখে না পড়াতে বলল সে, পায়ে কি পড়েছি? কই কিছু না তো। আদ্রিজার কথা শুনে ভ্রু কুঁচকে বলল অভ্র, জানো তো অভ্র মিথ্যে বলা পছন্দ করে না। আমি সত্যি বলছি, আমি কিছুই পড়িনি। আবারও মিথ্যে বলে। পায়ে ঝুনঝুন শব্দ করনি তুমি, আর পায়ে পায়েল পড়েছো কেন? জানো কি তোমার এই পায়েলের ঝুনঝুন শব্দে কতটা বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠেছি আমি? আদ্রিজা হতভম্ব। সে সত্যিই বুঝতে পারেনি অভ্র এতক্ষণ তার পায়েল সম্পর্কে বলছিল। আজ হুট করেই এটা পড়তে মন চাইছিল আদ্রিজার, তাই পড়েও নিয়েছিল সে। কিন্তু তার এই পায়েল যে কারো ঘুমের ব্যাঘাত ঘটাবে এটা বুঝতে পারেনি আদ্রিজা। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলে আদ্রিজা, বলে, আমি সত্যি বুঝতে পারিনি আমার পায়েলে আপনার সমস্যা হবে। আমি খুবই দুঃখিত। আদ্রিজার কথায় কপাল চুলকালো অভ্র, বলল, কথায় কথায় সরি বলা, এটা কি তোমার অভ্যাস মিস ব্ল্যাকবেরি? অভ্রের কথা শুনে মাথা উঁচু করলো আদ্রিজা। খানিকটা বিষণ্ণ ভরা কণ্ঠ নিয়ে বলল, ভুল করলে তো সরি বলতে হয়, তাই না? তা ঠিক আছে, তবে জানো তো সব ভুলের ক্ষমা হয় না। ঠিক বুঝলাম না। বেশি বুঝে কাজ নেই। আরোর জন্য এসেছো তো? উত্তরে মাথা নাড়িয়ে বলে আদ্রিজা। এমন সময় সেখানে এগিয়ে আসে তুলি, বলে, আদ্রিজা কোথায় তুই? সে কখন থেকে খুঁজছি তোকে, আরও ডাকছে চল। তুলির কণ্ঠ শুনতেই বলে আদ্রিজা, আমাকে যেতে হবে, আরও ডাকছে। আদ্রিজার কথা শুনে অভ্রও বলে, যাও, তোমার বিড়াল নিয়ে যেও কিন্তু। অভ্রের কথা শুনে আদ্রিজাও বেশি না ভেবে বিড়ালটাকে ধরে কোলে তুলে নিল। তারপর বলল, আমার বিড়াল আর আমার পায়েলের জন্য আমি খুবই দুঃখিত। বলেই চলে যায় আদ্রিজা। আর অভ্রও কিছু না বলে শুধু তাকিয়ে থাকে আদ্রিজার যাওয়ার মানে। আনমনেই বলে, এই মেয়েটা যেন বড্ড বেশি সাদাসিধে। অতপর অভ্র আর বেশি ভাবল না। তপ্ত নিঃশ্বাস ফেলে চলে যায় তার রুমের ভিতরে। আয়নার সামনে বসে আছে আরু। বিরক্ত লাগছে তার। আরুর এই মুহূর্তে বিয়ে শাদী করার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু হুট করে যে কোনো হাঁদারাম তাকে দেখতে আসছে কে জানে। আরু মন থেকে চাইছে ছেলের যেন তাকে কোনোভাবেই পছন্দ না হয়। একবার পছন্দ হয়ে গেলে বিয়েটা আর আটকাতে পারবে না আরু, কারণ বাবার মুখের উপর না করার ক্ষমতা আরুর নেই। আরুর ভাবনার মাঝেই কোলে বিড়াল ছানা নিয়ে হাজির হলো আদ্রিজা। বলল, কিরে ডাকছিলি আমায়? আদ্রিজার কথায় ভাবনায় ছেদ পড়ল আরুর। পেছন ফিরে বলল সে, এতক্ষণে তোর আসার সময় হলো? সেই কখন থেকে ডাকছি তোকে, কোথায় ছিলি? আর তুলি কই?
উত্তরে সামনে এগিয়ে আসতে আসতে বলল আদ্রিজা। আর বলিস না, বদমাস বিড়ালটাকে ধরতে ধরতেই দেরি হয়ে গেছে। আর তুলি বাইরে গেছে, বুশরা ওরা সবাই এসছে নাকি, ওদের আনতে গিয়েছে তুলি। আদ্রিজার কথা শুনে আরো অবাক হয়ে বলল, ও কিন্তু বিড়াল আনতে তোর দেরি হলো কেন? আর বলিস না, হাত থেকে ছুটে গিয়েছিল, আর সেটাকে ধরতে ধরতেই এত দেরি। কি? কোনোভাবে ভাইয়ার রুমে যায়নি তো? উত্তরে আরুর সামনে দাঁড়িয়ে বলল আদ্রিজা। তা যায়নি, কিন্তু কিন্তু কি? ওনার রুমের দরজা পর্যন্ত গিয়েছিল। ভাইয়া দেখেনি তো তোদের? দেখছে তো। কিছু বলেনি? না, তেমন কিছু বলেনি। আরু অবাক হলো আদ্রিজার কথা শুনে। তার আগেই দেখালো না, হয়তো আদ্রিজা দেখেই রাগ দেখায়নি, সে হলে তো এতক্ষণে পুরো বাড়ি মাথায় করতো। আরু তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, যাক ভালো হয়েছে, তবে একটু সামলে রাখিস তোর বিড়াল ছানাকে। আরুর কথা শুনে মুচকি হেসে বলল আদ্রিজা, ঠিক আছে। এরই মাঝে সেখানে উপস্থিত হলো তুলি, বুশরা, শিফাত আর শরীফ। শুধু আসলো না আসিফ। আদ্রিজা ওদের দেখেই বলল, তোরা সবাই চলে এসছিস? উত্তরে শিফাত বলল। হঠাৎই আরু বলল, তোরা সবাই এসেছিস, কিন্তু আমাদের কবি মশাই তো এখনো এলো না, ও আসবে না? আরুর কথা শুনে আদ্রিজাও খেয়াল করলো বিষয়টা, বলল, সত্যি তো, আশিক কেন আসেনি? কাল তো দেখলাম ওই সবার আগে আসার কথা বলেছিল। আদ্রিজার কথা শুনে শরীফ বলল, আর বলিস না, সকালে ফোন দিয়েছিলাম, বলল হুট করেই ওর কোন বোনের ছেলে না মেয়ে হয়েছে, সেখানে গিয়েছে। আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি। শরীফের কথা শুনে আরু বলল, ভালোই হয়েছে বান্দরটা আসেনি, আসলেই তো ওর ফালতু কবিতা শোনাতো। আশিকের নাম নিল কি এরই মাঝে আরুর ফোনটা বেজে উঠল। ওপরে আশিকের নাম দেখে বলল আরু, শয়তানটার নাম নিলাম আর শয়তানটাই ফোন দিল। আরুর কথা শুনে হাসলো সবাই। বুশরা বলল, ধর ফোনটা, লাউডে দিস, আমরাও তো শুনি কি বলে তোকে। উত্তরে আরুও বেশি কিছু না ভেবে ফোনটা তুলে বলল, কি হয়েছে? আরুর ভয়েস কানে আসতেই আশিক গলা ছেড়ে বলে উঠল, ওগো আমার প্রিয়তমা, আমি দাঁড়ি, তুমি কমা। আশিকের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে দিল। আর আরু বলল, তুই থাক তোর কমা নিয়ে, আমি সেমিকোলনেই ঠিক আছি। এভাবে বলে না আরু সোনা, আজ বাদে কাল হয়ে যাবে তুমি অন্য কারো জানু সোনা মোনা। আশিকের কথা শুনে বিরক্তি প্রকাশ করলো আরু, বলল, এ থামবি তুই তোর ফালতু কবিতা নিয়ে? আরুর কথা শুনে হাসলো আশিক, বলল, আরে মজা করছিলাম তো, তা ছেলে পছন্দ হয়েছে? প্রতি উত্তরে আরো কিছু বলার আগেই পুরি বলে উঠল, ছেলেপক্ষ তো এখনো এসেই পৌঁছালো না। তুলির কথা শুনে আশিক অবাক হয়ে বলল, তুই তো আর কথাই কইস না, কাল বললি সবার আগে তুই আসবি আর ওদের বাসায়, আর এখন বরিশালে যাইয়ে উঠছস। আর বলিস না, আসার খুব ইচ্ছে ছিল রে, কিন্তু কাল রাতে হুট করেই বাবা বরিশাল যাওয়ার কথা উঠালো। আমার দূর সম্পর্কের এক বোনের মেয়ে হয়েছে, সেখানে আসছি বুঝলি। তবে চিন্তা করিস না, কাল বা পরশুর মধ্যেই আসছি আমি। জামার ছবি তুলতে বলবি না কিন্তু। এরই মাঝে আশিকের ডাক পড়ল। আশিক খানিকটা বিস্মিত গলায় বলল, আচ্ছা এখন তবে রাখি, পরে কথা হবে। বলেই ফোনটা কাটলো আশিক। এমন সময় সেখানে উপস্থিত হলো আরুর মা। বললেন উনি, কিরে আরুকে সাজানো কমপ্লিট হয়েছে তোদের? ওনারা তো চলে এসেছে। প্রতি উত্তরে আদ্রিজা বলে ওঠেন, জি আন্টি, হয়ে গেছে। খুব ভালো, আমি বললেই ওকে নিয়ে আসিস কিন্তু। আরুর মা মায়ের কথা শুনে আদ্রিজাও মুচকি হেসে বলেন, ঠিক আছে আন্টি। বলেই বেরিয়ে গেলেন আদ্রিজার মা। আদ্রিজার মা যেতেই নিজের মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে মেরে বলল আরু, ফালতু, আমি যাবই না। সিঁড়ি বেয়ে খুব পরিপাটির সাজে নিচে নেমে আসলো অভ্র। সে নামতেই অভ্রের বাবা পাত্রপক্ষের বাবাকে বলে উঠল, ও হচ্ছে আমার বড় ছেলে অভ্র। অভ্রের কথা শুনে পাত্রপক্ষের বাবাও খুশি মনে অভ্রের দিকে তাকিয়ে বলল, খুব ভালো।
এরই মধ্যে সেখানে উপস্থিত হলো আরু, আর আরুর পাশেই আদ্রিজ নিয়ে আসছে তাকে, আর ওদের পিছনে তুলিরাও আসছে। অভ্র তাকালো একবার, পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে বসলো বাবার পাশে দিয়ে। আরুকে দেখেই খুশি মনে বলল আরুর বাবা, আর এই হচ্ছে আমার ছোট মেয়ে আরু, বিএ অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে এখন। আদ্রিজা আরুকে বসিয়ে দেয় ছেলের সোজাসুজি থাকা সোফাটায়। আরু মাথা নিচু করে চুপচাপ বসে আছে। বিরক্ত লাগছে তার। আসার একদমই ইচ্ছে ছিল না, তার মায়ের চোরাচুরিতে আসতে হয়েছে তাকে। অতঃপর দেখার সাক্ষাৎ হলো দুই পক্ষের মাঝে। আরু এক পলক দেখেছিল ছেলেকে তার ভালো লাগেনি, কিন্তু ছেলের হাবভাব দেখে যা বুঝলো আরু তাকে ছেলের ভালো লেগেছে হয়তো। অভ্রের রুমের আশেপাশে চোখ বুলাচ্ছে আদ্রিজা, কারণ তার বদমাস বিড়াল ছানাটা আবার কোথাও একটা চলে গেছে, আর সেটা এদিকেই দৌড়ে এসেছে আবার। আদ্রিজা বুঝে না এই বদমাস বিড়ালটা বারবার এদিকেই কেন আসে। আজ একবার ধরতে পারলে বদমাসটাকে আর ছাড়বে না আদ্রিজা। ভালোই হচ্ছিল তখন রাস্তায় গাড়ির নিচে পড়তে নিয়েছিল। ভালোবেসে বাঁচিয়ে সত্যিই যেন ভুল করেছে আদ্রিজা। পাত্রপক্ষ চলে গেছে সেই কখন, এখন সেও বাড়ি ফিরবে, কিন্তু এই বদমাস বিড়ালটার জন্যে তাও পারছে না। কোথায় যে গেল বান্দরটা ভেবেই আশেপাশে চোখ বুলাতে লাগলো আদ্রিজা, কিন্তু কোথাও দেখতে পেল না সেটাকে। হঠাৎই আদ্রিজার চোখ গেল অভ্রের রুমের খাটের তলার দিকে। বিড়ালটা সেখানেই বসে আছে চুপচাপ। আদ্রিজা বিড়ালটার কাণ্ডে অবাক হয়ে বলল, দেখছো ধলা বিলাইটার কাণ্ড, আজ আর জায়গা পেল না যে রুমটায় আসতে বারণ করেছি সেটাতেই এসে বসে আছে। আদ্রিজা পড়ল মহা বিপদে। এখন কি করবে সে? আরও তো বারবার বারণ করেছিল তাকে বিড়ালটা যাতে অভ্রের রুমে না যায়, কিন্তু এই বদমাস বিড়ালটা তো অভ্রের রুমে ঢুকেই বসে আছে। আদ্রিজা পায়চারি করতে লাগলো অভ্রের রুমের দরজার সামনে। ভিতরে ঢুকবে কি ঢুকবে না এটা ভেবে কনফিউশনে ভুগছে সে। এইভাবে হুট করে পারমিশন ছাড়া কারো রুমে ঢোকাটা তো অন্যায়, কিন্তু আর তো উপায়ও নেই। নিচের সব কাজ সেরে নিজের রুমে যাওয়ার জন্য অগ্রসর হলো অভ্র। আজ তুষার না থাকায় খুব একটা ভালো লাগছে না অভ্রের। অভ্র বুঝলো না তুষার আজ আসলো না কেন। সেই যে হোটেল থেকে ভয়ের চোটে পালিয়েছিল, তারপর আর দেখাই হয়নি অভ্রের সাথে তুষারের। অভ্র ভাবলো রুমে গিয়ে একবার ফোন করবে তুষারকে। ছেলেটার বকবক না শুনলে ভালো লাগে না অভ্রের। হঠাৎই সিঁড়ি বেয়ে উপরে উঠতেই আবারও সেই ঝুনঝুনাঝুন শব্দটা কানে ভেসে আসলো অভ্রের। শব্দটা কানে আসতেই অভ্র বুঝল আদ্রিজা হয়তো উপরে আছে, কিন্তু আরও আর ওর বন্ধুরা তো সবাই নিচে আছে। তাহলে এই মেয়ে একা উপরে কি করছে? অভ্র খানিকটা কৌতূহল নিয়ে এগিয়ে চলল উপরে। আদ্রিজা অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল অভ্রের রুমে ঢুকবে সে, কারণ আর কোনো উপায় নেই এই ছাড়া। আদ্রিজা জোরে নিঃশ্বাস ফেলে ভিতরে যাওয়ার জন্য অগ্রসর হবে এমন সময় পেছন থেকে বলে উঠল অভ্র, মিস ব্ল্যাকবেরি, তুমি একা এখানে কি করছো? আচমকাই অভ্রের ভয়েস শুনে খানিকটা চমকে উঠল আদ্রিজা। পিছন ফিরে সত্যি সত্যি অভ্রকে দেখে খানিকটা ভীতু গলায় বলল সে, আপনি চলে এসেছেন? আদ্রিজার কথা শুনে অভ্র অবাক হয়ে সামনে এগিয়ে যেতে যেতে বলল, কেন, আমার আশা বারণ ছিল নাকি? অভ্রের কথা শুনে চমকে উঠল আদ্রিজা। বিস্মিত গলায় বলল সে, এমা না না না, তা কেন হবে? আপনার রুম, আপনাদের বারণ কেন থাকবে? তাহলে বললে যে? আদ্রিজা কাঁপছে, সাথে হাতও কচলাচ্ছে, সাথে ভাবছে সকালে রাগ না দেখালেও এবার নির্ঘাত রেগে যাবে অভ্র, সাথে তাকেও কথা শোনাবে অনেক। মনে মনে হাজারটা গালাগালি করলো আদ্রিজা তার বিড়াল ছানাকে। আদ্রিজাকে কাঁপতে দেখে বেশ অবাক হয়েই বলল অভ্র, কিছু কি হয়েছে আদ্রিজা? উত্তরে আহত দৃষ্টিতে তাকায় আদ্রিজা অভ্রের দিকে। আদ্রিজার চাহনি দেখে আবারও বলে উঠল অভ্র, কিছু কি হয়েছে? তুমি কি ভয় পাচ্ছ কোনো কারণে? কি হয়েছে বলো আমায়। অভ্রের কথা শুনে আদ্রিজা বেশি না ভেবে ফটাফট করে কাঁপা কাঁপা গলায় বলে ফেলে, আমি খুব দুঃখিত। সকালেও আমার জন্য আপনার ঘুমে ব্যাঘাত ঘটল। এখন আবার আপনার রুমের বাইরে ঘুরঘুর করছি। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমার ওই বদমাস বিড়ালটা আবার আপনার রুমে চলে গেছে। সকালে তাও আপনার রুমের বাইরে ঘুরঘুর করেছিল, কিন্তু এখন সাহস বেড়ে আপনার রুমে ঢুকে গেছে। প্লিজ রাগ করবেন না। আমি একবার ওটাকে সামনে পেলে খুব করে বকে দিব।
আর জীবনে কোনো দিন ওটাকে আপনাদের বাড়িতে আনবো না। আমি সত্যি খুব দুঃখিত। আই এম সরি, প্লিজ রেগে যাবেন না। পুরো এক শ্বাসে কথাগুলো বলে দম ছাড়ল আদ্রিজা। আর অভ্র আদ্রিজার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে বলল, কি? খানিকটা বিস্মিত মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে অভ্র আদ্রিজার মুখের দিকে, কারণ সে সত্যিই বুঝতে পারেনি আদ্রিজার ফরফর করে বলা কথাগুলো। অভ্র তার বিস্মিত গলা নিয়ে আবারও বলে উঠল আদ্রিজাকে,